নমস্কার বন্ধুরা, কাকলি কি দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাবো সে গল্পের নাম হানাবাড়ির খপ্পরে। লেখক বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। তাহলে বন্ধুরা গল্পটা পড়ছি। বাগবাজারে গোবর্ধনের বাড়িতেই আড্ডাটা আমাদের প্রায়ই জমত। গোবর্ধন বড়লোক নয়, অতি সামান্য গৃহস্থ। একটি ছোটোখাটো কারখানা চালায়, আর চালায় এই আড্ডা। সদা হাস্যময়, রোগা ছিপছিপে মানুষ। সংসারে আপনজনদের দেশে রেখে একটি বন্ধুর বাড়ির বৈঠকখানায় ভাড়া নিয়ে সে থাকে এবং সে এই বৈঠকখানায় আড্ডা দিতে আসে হরেক রকমের মানুষ। বড় রাস্তার ঠিক ধারেই এই ঘরখানি। সন্ধ্যা হতে না হতেই গোবর্ধন ধুনো গঙ্গাজল দিয়ে আড্ডার উদ্বোধন করে। তারপর একে একে লোক জমায়েত হতে থাকে। সেখানে আসে গাইয়ে বাজিয়ে উকিল, ব্যবসাদার, ডাক্তার এবং আরও নানান ধরনের লোক। বৈঠকখানায় এক কোণে চায়ের জল চড়ানোই থাকে। মাঝে মাঝে আড্ডাধারীদের পয়সায়, মাঝে মাঝে বা গোবর্ধনের খরচায় চা, মুড়ি, বেগুনি, ফুলুরি আসে। আর সেই বস্তুগুলির সদ্ব্যবহার করতে দুনিয়ার যাবতীয় বস্তু নিয়ে আলোচনা শুরু হয়। গোবর্ধনের সময় সময় চায়ের খরচ বেড়ে যায়, কিন্তু তাতে তার কোনো দুঃখ নেই। 5টা লোক এসে তার ভাঙা তক্তাপোষে বসে যে গল্পগুজব করে যায়, এতেই তার আহ্লাদ ধরে না। কোনোদিন লোক সমাগম কম হলে সে রাস্তা দিয়ে একটু চেনা মুখ দেখলে তাকে ধরে এনে বৈঠকখানায় বসায়, চা দেয় এবং একটু আড্ডা দিয়ে নেয়। আষাঢ়ের সন্ধে, তার উপর আবার ছুটির দিন। টিপটিপ করে বৃষ্টি পড়ছে। ঘরের মধ্যে কুণ্ডমশাই তার নেয়াপাতি ভুঁড়িটি নিয়ে ভূপাল ঘোষের সঙ্গে গীতার চর্চা করছেন। কেষ্ট আর মাখনলাল পাড়ার কবরেজ মশাইয়ের সঙ্গে একজন সিনেমা শিল্পীর পেটের অসুখ হতে কতজন ডাক্তার এসে সারাদিন তার বাড়িতে বসেছিল তাই নিয়ে তর্ক জুড়ে দিয়েছে। গোবর্ধন চা করছে, এমন সময় বৃদ্ধ সন্তোষবাবু সেখানে ছাতে নিয়ে ঢুকলেন। সন্তোষবাবু প্রবেশ করতেই সকলে আলোচনা বন্ধ করে তাকে সাদর অভ্যর্থনা জানাতে ব্যস্ত হয়ে উঠলেন। ব্যস্ত হওয়ার কারণ ছিল, সন্তোষবাবু এলে আড্ডাটা জমত খুব। যেহেতু সন্তোষবাবু এমন সব উদ্ভট খবর আনতেন যা কেউ বিশ্বাস করতো না মোটেই, কিন্তু মজাদার বলে সেগুলো শুনতে ভালো লাগতো সবারই। নবাগতা কোনো লোক এলে কিন্তু তার পক্ষে বিভ্রান্ত হয়ে পড়া ছাড়া উপায়ই ছিল না। কারণ সন্তোষবাবুর হৃষ্টপুষ্ট চেহারা, গাম্ভীর্য এবং প্রাচীন বয়সের একটা ব্যক্তিত্ব লোককে বুঝতেই দিত না যে বক্তা যা বলছেন যা বলেছেন তা সবই গাঁজাখুরি গল্প। এর মধ্যে সত্যের ভাগ আদৌ আছে কিনা সন্দেহজনক। বিশ্বাস না করলেও সময় সময় অবিশ্বাস্য ব্যাপার শুনতে ভালোই লাগে এবং তাতে আড্ডাও জমে ওঠে। তাই আড্ডার একটা স্তম্ভ ছিলেন এই ভদ্রলোক। তবে সময় সময় সন্তোষবাবু এমন মাত্রা অতিরিক্ত আজগবি কাহিনী ফাঁদতেন যা শুনলেই বোঝা যেত ডাহা বাজে এবং এটি সন্তোষবাবুর সকল্পিত। কিছুদিন আগে তখন আসামে নাগাদের খুব উৎপাত চলছে। সেই সময় একদিন অতি গম্ভীর মুখে সন্তোষবাবু আড্ডায় প্রবেশ করলেন। গোবর্ধন জিজ্ঞাসা করলে, কি ব্যাপার, কি সন্তোষবাবু, আজ এত গম্ভীর কেন? সন্তোষবাবু চেয়ারে গা এলিয়ে দিয়ে বলে উঠলেন, আর গম্ভীর, অবস্থা খুব গুরুতর।
নাগারা বোধহয় এসে পড়ল। কেষ্ট জিজ্ঞাসা করলে, কোথায় আসছে মশাই, আসামে? সন্তোষবাবু ভ্রু কঞ্চিত করে বলে উঠলেন, আসামে হলে তো বাঁচা যেত, খাস কলকাতায় পাকিস্তানিদের নিয়ে ঢুকে পড়বার চেষ্টা করছে। 7-8 দিনের মধ্যে যে কি হবে বোঝাই যাচ্ছে না। কুণ্ডমশাই তাকিয়া ঠেস দিয়ে এতক্ষণ বসেছিলেন। সন্তোষবাবুর কথা শুনে একটু মুচকিয়ে হেসে জিজ্ঞাসা করলেন, খবরটা কি টেলিগ্রামে আপনাকে কেউ দিয়ে গেছে? সন্তোষবাবু বিরক্ত হয়ে বলে উঠলেন, টেলিগ্রামে কেন দেবে? খাস মিলিটারি ডিপার্টমেন্টের খবর মশাই, গভর্নমেন্ট খুব ভাবিত হয়ে পড়েছে। কুণ্ডমশাই সে কথা শুনে হো হো করে হেসে উঠলেন। তাই দেখে সন্তোষবাবু তো চোটেও বলে উঠলেন, আচ্ছা মশাই, হাসছেন, হাসুন, ব্যবসাদার মানুষ, তাই আপনার সবেতেই অবিশ্বাস, কিন্তু বুঝবেন ঠেলা, যখন দেবে সে নাগারা খোঁচা তখন গাঁ গাঁ করে চেঁচাতে থাকবেন। ওই নেয়াপাতি ভুঁড়ি নিয়ে আর গদিতে বসতে হবে না, পিটিয়ে অর্ধেক করে দিয়ে যাবে। কুণ্ডমশাই প্রত্যুত্তরে ঠাট্টা করে তক্ষুনি বলে উঠলেন, যাক, আপনি আছেন যখন তখন আমার আর ভয় কি? মিলিটারি নিয়ে এসে আমার যেটুকু থাকবে সেটুকুকে একটু তদারকি করে বাঁচিয়ে দেবেন। আর কারোর ওপর তো নির্ভর করতে পারবো না, আপনার ভরসাতেই তো থাকবো। কথাটা শুনে কেষ্ট আর ভূপাল হেসে উঠল। আর যাই কথা, সন্তোষবাবু তো ক্ষেপে উঠল, যাবার সময় বলল শুধু আচ্ছা বলে বেরিয়ে গেলেন। গোবর্ধন চায়ের পেয়ালা নিয়ে ছুটে এসে বলল, ও দাদা, চাটা খেয়ে যান, এর মধ্যে যাচ্ছেন কোথায়? ততক্ষণে সন্তোষবাবু রাস্তার অর্ধেক চলে গেছেন। দূর থেকে হাত নেড়ে জানিয়ে দিলে যে ও জিনিস খাবার ইচ্ছা তার নেই। তারপর আর দিন 15 তিনি আড্ডায় আর আসেননি। সম্ভবত নাগারা না আসাতে তিনি মনে মনে খুবই দাগা পেয়েছিলেন। কিন্তু একবার যিনি আড্ডাধারী হয়েছেন তিনিই জানেন যে আড্ডার মোহ ছাড়া কি কঠিন। সন্তোষবাবুও বাড়িতে বসে থাকতে আর পারলেন না। বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লেন। তিনি আসতেন অনেক দূর থেকে, কিন্তু আষাঢ়ের এই বর্ষার সন্ধ্যায় আড্ডা ছেড়ে বাড়িতে পড়ে থাকা মানে নির্বাসনের সামিল। তাই চৌরঙ্গীর কাছাকাছি জায়গা থেকে বাগবাজারের দূরত্বটা বেশি ঠেকল না। তিনি বেরিয়ে পড়লেন। সন্তোষবাবুকে আসতে দেখে কুণ্ডমশাই সেদিন একটু অধিক আপ্যায়ন শুরু করলেন। বললেন, বসুন বসুন সন্তোষবাবু, নতুন কি খবর আছে বলে ফেলুন। নাগাদের প্রসঙ্গ পাছে উঠে পড়ে, সেই জন্যই বোধহয় সন্তোষবাবু একেবারে ভিন্ন লাইনের কথা পেরে বসলেন। চোখ দুটি বড় করে বললেন, মশাই, আজ একটা আশ্চর্য ঘটনার কথা শুনে এলুম। আমাদের পাশের বাড়িতে একটা বউ হঠাৎ মালকোচা মেরে তার শ্বশুর, দেওর আর স্বামী 3-3টে ষণ্ডাকে ঘুষি মেরে শুয়ে দিয়েছে। হই হই কাণ্ড। ঘোমটা দেওয়া বাড়ির বউ, তার গায়ে হঠাৎ অসুরের শক্তি কি করে এলো রে বাবা! পাড়া প্রতিবেশী সবাই ছুটে এলো, আমাদের বাড়ির ছেলেগুলোও গিয়েছিল। তারা এসে বললে, বাবা, তার কাছে এগোয় কার সাধ্যি, অনবরত হিন্দি বলছে আর তাল ঠুকে সকলকে চ্যালেঞ্জ করছে, आओ हमारा साथ, कौन लड़ेगा, आओ, एकदम जान में खत्म कर देगा। তাই শুনে ডিগডিগেগুলো সব পালিয়েছে। এখন 7টা জোয়ান এসে তাকে কোনো মতে দড়ি দিয়ে বেঁধে রেখেছে বটে, কিন্তু চিৎকারে কোন লোকের কান ঝালাফালা হবার উপক্রম। গোবর্ধন টিয়া পাখির মতো নাকটি নিয়ে পাশে দাঁড়িয়েছিল। খবর শুনে তার নাক খেদা হয়ে যাবার জোগাড়। সে হাঁ হাঁ করে বলে উঠল, বলেন কি? কুণ্ডমশাই, ভূপাল ঘোষ, দেবেন উকিল সবাই খবরটা শুনে গা ঝাড়া দিয়ে বলে উঠে বসলেন। সন্তোষবাবু বলে চললেন,
এখন পুলিশ ডাক্তার সব এসেছে, কেউ কিছু করতেই পারছে না। ভূপাল ঘোষাল বললে, বোধহয় পাগল হয়ে গেছে হঠাৎ। পাগলদের গায়ে বায়ুর প্রকোপ খুব জোরে সয় শুনেছি। সন্তোষবাবু বিরক্ত সুরে বলে উঠল, দূর তোর পাগল! একটা বউ পাগল হলে বাড়ির লোক সামলাতে পারতো না? কুণ্ডমশাই হেসে বলে উঠলেন, একটা স্ক্রু আলগা থাকলে সামলানো মুশকিল, তার ওপর যদি আবার বউয়ের মাথা খারাপ হয়, তাহলে তো সাত গোষ্ঠীর কেউ সামলাতেই পারে না। সন্তোষবাবু প্রতিবাদ করে বলে উঠলেন, আরে মশাই, পাগল নয়, পাগল নয়, ভূতে ধরেছে। শোনা গেল বাড়ির পাশে একটা পোড়ো বাড়ির উঠোনে আছে, সেইখানে আগে নাকি কুস্তির আখাড়া ছিল। বউটা তো জানতো না, দুপুরবেলায় সেখানে ঘর ঝাড় দিয়ে জঞ্জাল ফেলেছিল। তারপরে এই ব্যাপার, কোন বেটা পালোয়ান ভূত কাঁধের ওপর চেপে বসেছে। ভোপাল বলে উঠল, যত সব ভোগাস ব্যাপার, ভূতে ধরেছে না ছাই, হিস্টিরিয়া টিস্টিরিয়া হবে। সন্তোষবাবু কথাটাই আহত হয়ে বলে উঠলেন, আমি জানি, আমি বললেই সেটা বোগাস ব্যাপার বলে আপনারা উড়িয়ে দেবেন, কিন্তু এ আর অপরের মুখ থেকে উড়ো খবর শুনে আসা নয় তো, খাস আমার বাড়ির পাশে সচক্ষে দেখে আসা খবর। একে বোগাস বললেন তো আমি আর কি করব বলুন? বিশ্বাস যদি নাই হয় আমার সঙ্গে গিয়ে দেখবেন, চলুন। মেয়ে ছেলে কি চোখ পাকায়, আর একটা রদ্দায় সবাইকে কাত করে ফেলছে। কুণ্ডমশাই হঠাৎ সন্তোষবাবুকে সমর্থন করে বলে উঠলেন, না, আজকের ঘটনাটা অবিশ্বাস করবার মতো নয় ভূপাল। এরকম হতে পারে। ভূতের ভর হলে অতি প্যাংলা লোকও থরহরি কাঁপিয়ে দিতে পারে। বউটাকে হয়তো ভূতেই ধরেছে। ভূপাল তাচ্ছিল্যে হাসি এসে বলে উঠল, দূর, ভূত ফুত সব বাজে। ভূত যদি থাকেও তাহলে সে কখনো মানুষের অনিষ্ট করতে পারে না, কারণ তোমার আমার মতন দেহ ধরে ধারণের ক্ষমতা ভগবান তাকে দেননি। সন্তোষবাবু একটু উষ্ণস্বরে বলে উঠলেন, দেহ ধারণ না করেও তারা অন্য দেহের ভেতরে ঢুকতে পারে না বলছেন? ভূপাল নির্বিকারভাবে বললে, আমার তো তাই ধারণা। ভূত মানেই মনের ভুল। চিরকালের সহজাত সংস্কার থেকে মানুষের মনে ভয়ের উৎপত্তি হয়। তাই থেকে মানুষের মনে নানা ক্রিয়া প্রতিক্রিয়া ঘটতেই পারে। লোকে সেইটাকেই ভূত ধরেছে। আসলে ওটা মনের একটা বিকৃত অবস্থা। গোবর্ধন এতক্ষণে কোনো কথা কয়নি। সে কিন্তু এবার বলে উঠল, না ভাই ভূপাল, মনের অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, কারণ আমি কয়েকটা ঘটনা জানি যা নিছক ভূতের ব্যাপার। ভূপাল চায়ের একটা পেয়ালায় খানিকটা চা ঢেলে নিয়ে বলে উঠল, ও আমি অনেক জানি। বলি, নিজে কখনো ভূত দেখেছ নাকি? না, তা দেখিনি, তবে অতি বিশ্বাসী লোকের মুখে শুনেছি, তারা নিজের চোখে দেখে এসে বলেছেন। ভূপাল বললে, থামো, ওই কথাই সবাই বলে, কেউ নিজের চোখে কিছুই দেখেনি, শুধুই শুনেছে এসছে। এরপর কুণ্ডমশাই নিজের এক ভৌতিক দর্শনের গল্প করলেন। কবরেজ মশাইও একটি ছাড়লেন, কিন্তু অবিশ্বাসী ভূপাল ঘোষাল গল্পগুলো মন দিয়ে শুনলেও মুখ টিপে টিপে যেভাবে হাসতে লাগলো, তাতে বেশ বোঝা গেল যে ও কারোর গল্পই ঠিক মতন বিশ্বাস করছে না। কিন্তু ভূতের গল্প শুরু হলে আর থামে না। তার উপর বাদলার দিনে সন্ধ্যাবেলায় শুরু হলে তার জের অনেকক্ষণ টেনে নিয়ে যেতে শ্রোতা এবং বক্তার বেশ ভালোই লাগে। গল্প যখন খুব জমে উঠেছে, ঠিক এই সময় দীনেশবাবু বলে আমাদের এক পুরনো বন্ধু সেখানে প্রবেশ করলেন। তার সঙ্গে এলেন একজন কোট প্যান্ট পরিহিত পৌর ভদ্রলোক। অতি সৌম্যমূর্তি ও লম্বা চওড়া মানুষটি। পরিচয়ে জানা গেল ভদ্রলোক দীনেশবাবুর খুবই পরিচিত একজন ডাক্তার, দক্ষিণ কলকাতায় থাকেন
এইদিকে কোনো বৈষয়িক কাজে এসেছিলেন। হঠাৎ দীনেশবাবুর আমাদের আড্ডাটাকে দেখাবার জন্য তাকে জোর করে টেনে এনেছেন। দীনেশবাবু আলাপ করিয়ে দিতেই সকলে তাকে নমস্কার জানিয়ে হাসি মুখে অভ্যর্থনা করলে। গোবর্ধন একটা চেয়ার টেনে এনে তাকে বসিয়ে চা দিলে। দীনেশবাবুও তক্তার উপর একধারে আসন গ্রহণ করলেন। যে প্রসঙ্গ চলছিল সেটা আগন্তুকের সামনে চালানো ঠিক সঙ্গত হবে কি হবে না ভাবতে ভাবতে সবাই চুপ করে গেলেন। কিন্তু দীনেশবাবুই একটা সিগারেট ধরিয়ে হঠাৎ বলে উঠলেন, কি সবাই চুপচাপ হয়ে গেলেন কেন? আমি ডাক্তার মুখার্জিকে নিয়ে এলুম আমাদের বাগবাজারের আড্ডা দেখাতে, আর সেই আড্ডাধারীরাই চুপ হয়ে গেল। গোবর্ধন সহাস্য বদনে বলে উঠল, না, এই আজে বাজে ভূতের গল্পই হচ্ছিল, আপনারা আসতে। গোবর্ধনকে কথা শেষ না করতে দিয়ে দীনেশবাবু বলে উঠলেন, আরে এ তো খুব ভালো বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, থামলে কেন, চালাও। সেই সময় ভূপাল হঠাৎ বলে বসল, না না, ওসব কি আজে বাজে কথা, ওই নিয়ে শুধু সময় নষ্ট করে লাভ নেই, তার চেয়ে পলিটিক্স আলোচনা করাই ভালো। সময় না কাটলে লোক ভূতের গল্প করে বুঝছেন না। দীনেশবাবু গম্ভীর হয়ে বললেন, ভূপাল, তুমি ভূত বিশ্বাস করো না মোটেই। ভূপাল সহস্য বলল, বিলকুল না। দীনেশবাবু ডাক্তারবাবুর মুখের দিকে একবার চেয়ে বলে উঠল, এ বলে কি মশাই, আপনার সে কাহিনী শুনলে তো এরা থ হয়ে যাবে। ডাক্তার মুখার্জি ও প্রসঙ্গ চাপা দেবার অভিপ্রায়ে বলে উঠল, না না, ও বিশ্বাস না করাই ভালো, কেন আবার ওসব আলোচনা, অন্য বিষয়ে চলুক না। দীনেশবাবু বললেন, না মশাই, এরা ভূত বিশ্বাস করে না, এ তো মেনে নিতে পারি না। আপনি অন্তত তা স্বীকার করবেন না নিশ্চয়। ডাক্তার মুখার্জি একটু চিন্তিতভাবে বলে উঠলেন, দেখুন, ভূত সত্যি আছে কি নেই ঠিক বুঝি না, বিজ্ঞান এবং যুক্তি বলে ওসব চোখের ভ্রম, কিন্তু আবার ব্যক্তিগত অভিজ্ঞতা দেখি উল্টো এক রহস্য, হয়তো ভুলই হবে, কে জানে, ও সত্যি একটা মিস্ট্রি। যাক, ও প্রসঙ্গ থাক। ডাক্তার মুখার্জির কথা বলার ধরনে সকলে বুঝতে পারলে একটা কি ব্যাপার তিনি চেপে যেতে চাইছেন। তাছাড়া দীনেশবাবু ঘরে ঢুকেই বলেছিলেন যে সে ব্যাপার শুনলে থ হয়ে যাবে। সে কথা শোনা অবধি সবারই কৌতূহল বেড়েই উঠল খুব। কুণ্ডমশাই, সন্তোষবাবু, গোবর্ধন, মাই, ভূপাল ঘোষাল পর্যন্ত যখন ডাক্তারবাবুকে সে কাহিনী বলার জন্য পিড়াপিড়ি শুরু করে দিলে, তখন ডাক্তার মুখার্জি বাধ্য হয়ে সে কাহিনী বলতে আরম্ভ করলেন। ডাক্তার মুখার্জি বললেন, দেখুন, ভূত আমি কোনোদিন বিশ্বাস করতুম না, আজও যে পুরোপুরি করি তাও নয়, তবে আমার জীবনে এমন একটা অলৌকিক ঘটনা ঘটেছিল যার হদিশ আমি আজও পাইনি, এবং যার জন্য আমার জীবনে মহামূল্য কয়েকটা বছর খেসারত দিতে হয়েছিল। সকলে উদগ্র আগ্রহে ডক্টর মুখার্জি মুখের দিকে চেয়ে তার কাহিনী শুনতে লাগলেন। আড্ডাটায় তখন বেশ থমথমে ভাব, ওইদিকে ঘরের বাইরেও ঝেঁপে বৃষ্টি আসতে পরিবেশটা জমাটি হয়ে উঠেছে। ডাক্তার মুখার্জি বলতে লাগলেন, বছর 15-20 আগে মেডিকেল কলেজ থেকে আমি পাশ করে বেরিয়েছিল এবং অতি অল্প দিনের মধ্যে ডাক্তার হিসাবে সুনামও অর্জন করেছিল। তাই রোগীর সমাবেশে আমার কর্মজীবনের প্রথম অধ্যায় থেকে বেশ ভালোভাবেই শুরু হলো। দিবারাত্রি নানান ধরনের রোগী নানা ব্যাধি নিয়ে আমার কাছে আসতো এবং আমি তাদের যথাসাধ্য রোগ মুক্তির জন্য চেষ্টা করতুম। বোধহয় নিরাময় সংখ্যা বেশি হওয়াতেই সকাল সন্ধে নানা স্থান থেকে আমার ডাক আসতো। অনেক সময় বাধ্য হয়ে বলে দিতে হতো যে যাবার সময় হবে না, আপনারা অন্য কোনো চিকিৎসককে ডাকুন। তাতে লোকে ক্ষুণ্ণ হতো ঠিকই, কিন্তু উপায় তো ছিল না। সকলে বলে উঠল, বটেই তো, বটেই তো। ডাক্তারবাবু আবার বলতে শুরু করলেন, আমার বাড়ি থেকে আর ডিসপেন্সারি ছিল ভবানীপুরে। বিকালবেলায়
রোগী দেখে রাত 8টার মধ্যে সেখানে ফিরে আসতুম। তারপর ঘণ্টাখানেক ওইখানে রুগী দেখে 9টা, 9:30টায় ওপরে চলে যেতুম আর নামতুম না। এই ছিল সাধারণ প্রাত্যহিক নিয়ম। খুব জরুরি কেস থাকলে অবশ্য দেরি হয়ে যেত এবং রাত্রিরেও বেরোতে হতো, কিন্তু সে কালে ভদ্রে। একদিন এমনই বর্ষা, তবে সে সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। ডাক্তারখানায় রোগীর সংখ্যাও বেশি নয়। 8:30টার মধ্যেই কাজ চুকে গেল। ডিসপেন্সারি থেকে কম্পাউন্ডারকে সকাল সকাল ছুটি দিয়ে বলে দিলুম, তুমি যাও, আজ আর এখন আর কেউ আসবে না মনে হচ্ছে। কম্পাউন্ডার চলে গেল। সেদিনের খবরের কাগজটা একটু চোখ বুলিয়ে নিয়ে ওপরে উঠে যাব এই ভাবছি, আমি কাগজটা পড়ছি এই ভেবে। এমন সময় হঠাৎ একটা লোক ডিসপেন্সারির বাইরেতে দাঁড়িয়ে আমার ডেকে বললেন, ডাক্তারবাবু, একটু দয়া করে যদি আমার বাড়ি আসেন বড় ভালো হয়। আমার এক আত্মীয় মরো, কোনো ডাক্তারকে তো পাচ্ছি না, একবার চলুন। বাইরে যেখানে লোকটি দাঁড়িয়েছিল সেখানটায় আলো তত স্পষ্ট নয়। লোকটিকে বললুম, ভেতরে এসে বসুন, কি ব্যাপারটা আগে শুনি, তারপর যাওয়ার কথা হবে কোন। লোকটি অনুনয় করে বলে উঠল, তার একটা পা খোড়া, বেশি উঁচু নিচু করলে কষ্ট হয়, তাই তাকে মাপ করতে হবে। নেহাত বিপদে পড়েই সে আমার কাছে ছুটে এসেছে। আমার কি মনে হলো, ড্রাইভারকে ডেকে গ্যারেজ থেকে গাড়িটা বার করতে বললুম। লোকটি বাইরে দাঁড়িয়ে রইল। গাড়ি এসে দাঁড়াতেই লোকটির সামনের সিটে ড্রাইভারের পাশে গিয়ে বসলো। আমি চাকরকে ডিসপেন্সারি বন্ধ করতে বলে গাড়ির পিছনে গিয়ে বসলুম। গাড়ি স্টার্ট দিলে জিজ্ঞাসা করলুম, কোথায় যেতে হবে? লোকটি বলল, বালিগঞ্জ সার্কুলার রোড। গাড়ি সেই দিকে এগিয়ে চলল। যেতে যেতে পাশ থেকে লোকটির মুখ দেখে আমি শিউরে উঠলাম। এ কি বিশ্রী চেহারা! মানুষের এরকম চেহারা হতে পারে এ আমার ধারণার বাইরে ছিল। তাই তো এই কদর্য লোকটার কথা শুনে যাওয়াটা কি ঠিক হচ্ছে? গাড়িটাকে ঘোরাতে বলবো নাকি? ইত্যাদি নানা কথা আমার মনে হতে লাগলো। আবার সঙ্গে সঙ্গে কৌতূহলও হলো, দেখাই যাক না কি হয়। সন্তোষবাবু এই সময় বলে উঠলেন, ওহ, আপনার সাহস আছে তো মশাই, রাত্রিরে একটা অপরিচিত লোকের সঙ্গে এইভাবে যাওয়া খুবই বাহাদুরির কথা। ডাক্তারবাবু একটু হেসে বললেন, দেখুন, আমরা ডাক্তার মানুষ, মানুষ বিপদে পড়েছে শুনলে মনটা ছ্যাঁত করে ওঠে। যদি সময় মতো গেলে একটা প্রাণ বেঁচে যায়, ভাবনাটাই তখন বেশি হয়। তাছাড়া বরাবরই আমার সাহস ছিল খুব। গভীর রাত পর্যন্ত কতদিন একা কলেজে মরা নিয়ে কাটাকাটি করেছি, কোনো ভয় হয়নি। রাত্রে কত অন্ধকার ঘরে মুমূর্ষু রোগীকে দেখতে গেছি, চোখের সামনে কত মৃত্যুদেহ হয়েছে, তবুও তো ভয় পাইনি কোনো দিন। তবে আজকের মতো ডাক কোনো দিনই আসেনি, বিশেষ একেবারে একটা অপরিচিত জায়গা থেকে, আর এরকম রাতে। গোবর্ধন চোখ বড় বড় করে বলে উঠল, তারপর আবার ওই বিকট মূর্তির সঙ্গে যেতে হচ্ছে? ডাক্তারবাবু বললেন, হ্যাঁ, তা যা বলেছেন, তবে আমার মনের জোরটা ছিল খুবই, সেজন্যই ওকে গ্রাহ্যের সঙ্গে মধ্যে আনলুম না। চুপচাপ বসে রইলুম গাড়িতে। তখন বালিগঞ্জ সার্কুলার রোডে এত বাড়ি ছিল না, অধিকাংশ জায়গায় ছিল ডোবা আর জঙ্গল। দূরে দূরে বড় বড় লোকের এক একটা বাড়ি, তাও রাস্তার ওপরে নয়, সামনের অনেকখানি ছাড়া জায়গার পর। রাস্তার আলো এত দূরে দূরে যে হেডলাইট জ্বালিয়ে ছাড়া গাড়ি নিয়ে এগোনো মুশকিল। জনহীন অন্ধকার পথ দিয়ে ঘুরে ঘুরে একটা বাগানের সামনে লোকটা গাড়ি রাখতে বলে নামলে। আমিও তার পিছু পিছু চলতে লাগলুম। বললুম, এখানে আলো টালো বেশ দেখছি। লোকটা শুধু অস্পষ্ট স্বরে বলল, হুম। আমার কিন্তু তখন মনটা বেশ দমে গেছে। ভাবলুম, তাই তো, লোকটার সঙ্গে রাত্রিবেলা এসে বোধহয় ভালো করলুম না। কি জানি ওর মনে কি আছে, গুন্ডা ডাকাতও তো হতে পারে। অবশ্য দু একজন আক্রমণ করলে সামলাতে পারবো,
কিন্তু অজানা জায়গায় রাতের অন্ধকারে যদি বেশি লোক আসে তাহলে পকেট হাতড়ে দেখলাম একটা ছুরি আছে, আর আছে একটা টর্চ। তাড়াতাড়ি দুটো জিনিসই দু হাতে বাগিয়ে ধরে টর্চটা জ্বেলে ফেললুম। কিন্তু দুর্ভাগ্য এমনই যে তার ব্যাটারির শক্তি প্রায় নিঃশেষিত হয়ে এসছে তখন। অতি মিটমিট করে আলো বেরোতে লাগলো তা থেকে। তাই জ্বালিয়ে লোকটির অনুসরণ করলাম লোকটিকে। বাগানের শেষ প্রান্তে একটা জীর্ণ প্রকাণ্ড বাড়ি, কিন্তু সমস্ত চুপচাপ, একটা আলো জ্বলছে না কোথাও। তখন আমার সত্যিই কেমন গাটা ছমছম করতে লাগলো। যাক দেখি কতদূর কি হয় বলে সেই লোকটাকে অনুসরণ করতে করতে একটা প্রকাণ্ড ভাঙা সিঁড়ির সামনে এসে দাঁড়ালুম। নির্বাক সঙ্গীটি অন্ধকারে তরতর করে ওপরে দোতলায় উঠে গেল। আমি টর্চের ক্ষীণ আলোয় ধীরে ধীরে পা ফেলে ওপরে উঠে গিয়ে একটা বারান্দার সামনে গিয়ে দাঁড়ালুম। বারান্দার মধ্যেখানে একটা হল ঘরের দরজা। মনে হলো সে প্রকাণ্ড হল ঘরের দিকে শেষ দিকে মিটমিট করে একটা পিদিম জ্বলছে, আর তার পাশেই একজন কে আপাদমস্তক মুড়ি দিয়ে পড়ে আছে। যাই হোক, সেই রুগী কি না কে জানে। আবার মনে হলো খুনটুন হয়নি তো, শেষকালে আমাকে ফ্যাসাদে ফেলবার জন্য হয়তো কোনো ষড়যন্ত্র করে নিয়ে এসেছে। এ তো মহা বিপদে পড়লুম। কি আর করি তখন ভেবে পাচ্ছি না। বর্ষার ঝিমঝিম শব্দ ছাড়া মানুষের কণ্ঠের একটা আওয়াজও কোথাও নেই। আর লোকটি যে দোতলায় উঠে কোথায় গেল তারও কোনো হদিশ পেলুম না। তখন আমার শরীরে কুলকুল করে ঘাম দিয়ে দেখা দিয়েছে, কিন্তু তবুও জোর করে মনে সাহস আনবার চেষ্টা করছি আর ডাকছি, ও মশাই কোথায় গেলেন, ও মশাই। কোনো সাড়া নেই কারো। ঠিক এই সময় আবার টর্চের আলোটুকুও নিভে গেল। আমি তখন বুঝতে পারছি না যে এটা স্বপ্ন দেখছি না বিংশ শতাব্দীতে কলকাতার এক প্রান্তে একটা ভাঙা বাড়িতে অসহায় নির্বান্ধব অবস্থায় একমাত্র একটা জীবিত মানুষ আমি দাঁড়িয়ে আছি। সমস্ত শরীর তখন ঠক ঠক করে কাঁপছে। কেবল মনে হচ্ছে চতুর্দিক থেকে যেন অশরীরী মানুষরা চাপা সুরে ফিস ফিস করে কথা বলছে। আবার তারপরে মনে হলো ধুর, এসব মনের ভুল, নিজের মনের ভয়ের ছায়া। আসলে কোনো দুষ্টু লোকের পাল্লায় পড়েছি আমি। তবুও একবার ডাক দিলুম, কিন্তু সে লোকটা কোনো সাড়াই দিল না। আমার গলার আওয়াজ শুনে হলঘরের মধ্যে সে কম্বল ঢাকা লোকটি শুধু ক্ষীণ কণ্ঠে বলে উঠল, ডাক্তারবাবু এসেছেন? আসুন এখানে, আমায় একটু দেখে যান তো। মানুষের কণ্ঠে সে ক্ষীণ আওয়াজ পেয়ে আমি যে কি স্বস্তি পেলুম তা বলতে পারি না। সমস্ত ভয় আমায় নিমেষে দূর করে গেলাম। মনে হলো এই অসহায় রোগী আমার আজকের দিনের শ্রেষ্ঠ বন্ধু। দ্রুতপদে আমি হলঘরের প্রদীপের কাছে এগিয়ে গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে দেখলুম লোকটি আপাত মস্তক কম্বল মুড়ি দিয়ে পড়ে আছে। এর ভেতরে থেকে কি আর করে কি বলবো তাও বুঝতে পারছি না। কাছে কোনো বসবার টুল বা চেয়ারও ছিল না। উবু হয়ে বসে জিজ্ঞাসা করলুম, কি হয়েছে আপনার বলুন তো। কম্বলের ভেতর থেকে একটু বিকৃত স্বরে আওয়াজ দিয়ে বলল, কি হয়েছে জানি না, একবার নাড়িটা দেখুন তো। বলেই সে একটা শীর্ণ হাত কম্বলের পাশটা থেকে বাড়িয়ে দিলে। আমি তখনও বিশেষ লক্ষ্য করিনি যে হাতটি ধরতে যাচ্ছি সেটি কি, কিন্তু হাত ধরে আমি চমকে উঠে পিদিমের আলোয় দেখলাম এ কার হাত। এ যে কঙ্কাল, শুধু চর্মহীন সাদা সাদা হাড়ের আঙুল আর কবজি আমার দিকে তুলে ধরেছে। ব্যাস, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে আমি সেখানেই পড়ে গেলুম। তারপরের ঘটনাগুলো কিছুই জানি না, সবই অপরের মুখ থেকে শোনা। কাহিনী শুনে সবার নিঃশেষ বন্ধ হয়ে আসবার উপক্রম হলো। কিন্তু তারপর কি হলো সবারই একই প্রশ্ন। ডাক্তারবাবু বললেন, তারপর আমি তো সেইখানে অজ্ঞান হয়ে পড়ে আছি। ওদিকে আমার ড্রাইভার শিবশরণ
আমাকে 1 ঘন্টার মধ্যে আসতে না দেখে খুব চঞ্চল হয়ে উঠল। তাই তো, এরকম তো কখনো হয় না। ডাক্তারবাবু অন্ধকারে এই বাগানের মধ্যে তাহলে কোথায় গেলেন? এই ভাবতে ভাবতে অবশেষে সে পাশের একটা বড় বাড়িতে গিয়ে সমস্ত ব্যাপার খুলে বললে। সে বাড়ির লোকেরা বললে, তোমার মনি পাশের ওই ভাঙা বাড়িতে যেতে পারেন না। ওই বাড়ি বহুদিন ধরে তালা দেওয়া পড়ে আছে। বাড়িতে দুটো খুন হয়, তাই ওর ভাড়াও জোটেনি। অতএব ডাক্তারবাবু ওখানে যাবেন কেন? শিবশরণ হলপ করে বলল, ডাক্তারবাবু ওইখানেই গেছেন। আমার গাড়ি ওই বাগানের গেটে রয়েছে, আপনারা দেখবেন, চলুন। সকলে তার কাকতি মিনতি শুনে 10-12 জন চাকর দারোয়ান নিয়ে 2-3টে বড় টর্চ জ্বালিয়ে সেখানে গেল। গিয়ে দেখলে সত্যি তো বাড়িতে তালা দেওয়া নেই, দরজায় খোলা পড়ে রয়েছে। তখন তারা একটু অবাক হয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেল। হল ঘরে ঢুকে তারা দেখলে আসবাবহীন শূন্য সে কক্ষে শুধু আমি একা অজ্ঞান হয়ে পড়ে আছি। এরপর আমার ধরাধরি করে সকলে বাড়ি নিয়ে আসে। শুনেছি 3-4 দিন আমার কোনো জ্ঞানই ছিল না। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরে এলেও প্রায় আমি অজ্ঞান হয়ে যেতুম। তারও কিছুদিন পরে ভালো হয়ে উঠলেও আমার স্মৃতিশক্তি একেবারে নষ্ট হয়ে গেল। বাইরে থেকে সুস্থ দেখালেও মনে মনে কীরকম অস্বস্তি বোধ করতুম, কিন্তু কাউকে কিছু না বলে চুপচাপ থাকতুম। এখানকার চিকিৎসকেরা দেখে ফতোয়া দিলেন যে মেলাঙ্কোলিয়া বা বিষাদ রোগে ভুগছি আমি। কাজকর্ম আবার শুরু করলেই ধীরে ধীরে ভালো হয়ে যাব। সকলে আমায় ডাক্তারখানায় বসবার জন্য জেদ করতে লাগলো, কিন্তু আমার সেখানে বসবার আর ইচ্ছে হলো না। বাড়িতে আমার এক ভাইপো তখন সবে ডাক্তারি পাশ করেছে। সে বললে, কাকা চলো, তোমাতে আমাতে রুগী দেখব। তার কথায় বাধ্য হয়ে ডাক্তারখানায় আমি সকাল সকাল বেলায় রুগী দেখতে লাগলুম, কিন্তু কোনো প্রেসক্রিপশন লিখতুম না। একদিন সে কোথায় বেরিয়ে গেছে, তখন 2জন রুগী বুকের অসুখের চিকিৎসা করতে আমার কাছে এলো। আমি পরীক্ষা করে তাদের 2জনকে প্রথমে একটা মিক্সচার খাবার জন্য ব্যবস্থাপত্র লিখে দিয়ে বললুম, কম্পাউন্ডারকে এই প্রেসক্রিপশন দেখান, দিয়ে দেবে। রুগীরা প্রেসক্রিপশন নিয়ে কম্পাউন্ডারকে দিয়ে এলো, বললে একটু পরে ওষুধ নিয়ে যাবে। তারপর আরও কয়েকজন রুগীকে দেখে ব্যবস্থাপত্র লিখে দিলুম। খানিকক্ষণ পরে কম্পাউন্ডার হন্তদন্ত হয়ে ছুটে এসে আমায় পাশের ঘরে ডেকে নিয়ে বললে, ডাক্তারবাবু আপনি এ কী করছেন? প্রত্যেকটি খাবারের ওষুধের সঙ্গে যেসব ওষুধ মিশিয়ে দিতে বলেছেন সেগুলো তো প্রত্যেকটি সাংঘাতিক বিষ, এ কী করে দেওয়া যায়? তখন আমি আরও ভয় পেয়ে গেলুম। কী যে করব বুঝতেই পারলুম না। কম্পাউন্ডার তখন আমায় ভাইপোর ফিরে না আসা পর্যন্ত রুগীদের ওষুধ দিতে পারবো না বলে জানিয়ে দিল। তারা তখনকার মতো বিদায় নিয়ে চলে গেল। এরপর থেকে আমায় আর ডিসপেন্সারিতে বসতে দেওয়া বোধহয় কারোরই সঙ্গত মনে হলো না। আমায় ভিয়েনায় পাঠিয়ে দেওয়ার জন্য বাড়ির সকলে মতলব করলে এবং আমার ভাইপো কোনো এক বিখ্যাত চিকিৎসকের তত্ত্বাবধানে আমাকে সেখানে নিজে গিয়ে রেখে দিয়ে এলো। 3 বছর ধরে সেখানকার একজন সুবিখ্যাত মনস্তত্ত্ববিদ ডাক্তারের পর্যবেক্ষণে এবং চিকিৎসাধীনে আমি রইলুম। তিনি শেষের 1 বছর আমাকে নিয়ে রুগী দেখতে বেড়াতেন এবং প্রেসক্রিপশন লিখতে বলতেন। ঠিক ঠিক লিখলে তিনি খুব উৎসাহ দিতেন আমায়। তারপর তিনি আমাকে প্রকৃত রোগমুক্ত করে ছেড়ে দিলেন। আশ্চর্য, স্মৃতিশক্তিও আমায় ধীরে ধীরে ফিরেও এলো। আবার চিকিৎসা ব্যবসা শুরু করলুম, আজও করছি। তবে রাত্রে পরিচিত লোক এসে ডাকলেও আমি আর সহজে যাই না। যদিও বা যেতে হয় তখন সঙ্গে লোক নিই। সকলে হাঁ করে ডাক্তারবাবুর এই অলৌকিক কাহিনী যেন গিলছিল। ডাক্তারবাবু থামতে ভোপাল অনুসন্ধিৎসু হয়ে জিজ্ঞাসা করলে, আচ্ছা, এটা কি সম্পূর্ণ ভৌতিক ব্যাপার বলে আপনার মনে হয়েছিল বা আপনি মনে করেন? ডাক্তারবাবু বললেন, কি যে এই ব্যাপার তা আমি আজও বুঝতে পারিনি মশাই।
তবে এই ব্যাপার নিতান্ত সত্য আর আমার জীবনে ঘটেছে, তারও প্রমাণ আপনারা আমার বাড়ির লোকের কাছ থেকে শুনতে পারেন। শিবশরণ ড্রাইভারও রয়েছে, সেও অনেকটা বলতে পারবে। এই ভৌতিক কি না জানি না, তবে অলৌকিক। দীনেশবাবু এই সময় বলে উঠলেন, যাক ভাই, এ নিয়ে আর তোমরা বেশি মাথা ঘামিও না। শেষকালে তোমাদেরও হয়তো ভিয়েনায় নিয়ে যেতে হবে। সকলে হেসে উঠল। বাইরে তখন বৃষ্টি ধরে গেছে। বন্ধুরা, কেমন লাগলো এই গল্পটি? যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও। আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, ঠিক আছে? আর পারলে সবার কাছে শেয়ার করে দিও। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। পরে আরেক দিন ফিরে আসবো আরেকটা নতুন গল্পের সাথে। ততদিনের জন্য টাটা।